প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের আজকের প্রতিবেদনটি দেখছেন, আপনাদের সকলকে জানাই কৃষি কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। দর্শক, আজ আমরা এসেছি সাতক্ষীরা জেলার কলর উপজেলার রাইটা মেহমানপুর গ্রামের আবুল কালাম ভাইয়ের মধু হারভেস্ট ফার্মে। আবুল কালাম ভাই মূলত হচ্ছে শ্যামনগরের উপজেলার অধিবাসী, তবে উনি সিজন অনুযায়ী মধু সংগ্রহণ করার জন্য দেশের বিভিন্ন প্রান্তে ভ্রমণ করে থাকেন, তার এই মধুর সেটআপ বা মধুর বক্স সবকিছু সহ। আজ আমরা আবুল কালাম ভাইয়ের নিকট থেকে জানার চেষ্টা করব বাণিজ্যিকভাবে মধু উৎপাদনের পদ্ধতি, আয় ব্যয়, সুবিধা অসুবিধা সহ টুকিটাকি সকল বিষয়। আর পুরো প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে আছি আমি শেখ শরীফ হাসান এবং ক্যামেরায় আসাদুজ্জামান। ভাই, কৃষি কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, আমরা মূলত কৃষি নিয়ে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় কাজ করে থাকি, কিন্তু তারই আলোকে আজকে আমরা এসেছি আপনার এই মৌ ফার্মে। আমরা দেখতে পাচ্ছি আপনি এখানে মৌমাছির মাধ্যম দিয়ে মধু হারভেস্ট করাচ্ছেন। তো এই প্রকল্পটা আপনি কিভাবে শুরু করলেন, আপনি কেন এই প্রকল্পে উদ্বুদ্ধ হলেন, একটু আমাদেরকে শেয়ার করবেন। ভাই, এটা বলতে গেলে মোটামুটি এটা আমাদের বাপ দাদার আমল থেকে এটা এইভাবে চলে আসছে আমাদের ফার্মিং ব্যবসা। আমরা একটা স্থানীয় এলাকায়, আমাদের এই এলাকার সকলের বেশিরভাগ শতকরা 90% মানুষ এটার উপর নির্ভরশীল, মৌ চাষে। আপনি বলেন যে পারিবারিক সূত্রেই আপনার এই ব্যবসার সাথে যুক্ত, কিন্তু আপনি এই ব্যবসায় কতদিন থেকে এসেছেন? আমি আসছি 2015 সাল থেকে। 15 সাল থেকে এখনো পর্যন্ত আপনি কন্টিনিউ করছেন। আমরা এই মুহূর্তে আছি সাতক্ষীরা জেলাতেই। তো এখানে আপনি মোট কতগুলো মধুর বাক্স নিয়ে এসেছেন? আমাদের এখানে বক্স আনছি আমরা 200 পিস। 200 পিস বক্স আছে। এখন এটা তো মধুর এক এক সময় একরকম ফুলের সিজন থাকে, এক এক রকম মধু আপনারা হারভেস্ট করেন আমরা যতটা শুনেছি। এখন কোন মধুর সিজন চলছে? এখন মূলত সরিষা ফুলের সিজন, শেষ পর্যায়ে সরিষা ফুলের। সরিষা ফুলের এই মধু হারভেস্টের সিজনটা কখন থেকে শুরু হয়? নভেম্বর থেকে ফুল ফুটে, কিন্তু মধু আসে আপনার ডিসেম্বরে যে নেকটার পায়। ডিসেম্বর মাস, 1 মাস ভর পরিপূর্ণ সরিষা ফুলের মধু উৎপাদন হয়। আর এটা শেষ হচ্ছে কবে? শেষ হচ্ছে এই যে জানুয়ারির 1 সপ্তাহ। জানুয়ারির প্রথম সপ্তাহ শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপর জানুয়ারির 2য় সপ্তাহ থেকে আপনার ধনিয়াতে যাব ফরিদপুরে। ধনিয়া থাকবে আপনার 20 দিনের মতো। তারপর যে কালো জিরা থাকবে 1 মাস। আপনাকে বছরের প্রত্যেকটা মাসে কোনো না কোনো সিজন থাকে? না, মূলত আপনার নভেম্বর থেকে সিজন শুরু, আর আপনার এপ্রিলের শেষে সিজন শেষ। তারপর এপ্রিল থেকে আবার এই নভেম্বর পর্যন্ত অফ সিজন থাকে। এই সময় মৌমাছিগুলোর কি ধরনের পরিচর্যা করেন আপনারা? এই সময় আমরা ফুলের সোর্স হিসেবে যাই আপনার শাপলা ফুলে, বাওড় বা হাওড় এলাকা দেখে যেখানে প্রচুর শাপলা থাকে, ওইখানে যাই শুধুমাত্র পোলেনের সোর্স নিতে, যেন ওরা পোলেনটা খেয়ে বাঁচতে পারে। ওখানে আমরা কৃত্রিম চিনি ব্যবহার করি, পানিতে গুলিয়ে কৃত্রিম চিনি বক্সের মধ্যে দেই। আর ওরা ফুল থেকে, আপনার শাপলা ফুল থেকে পোলেন নিয়ে আসে, যেটাকে পরাগ বলে। পরাগ নিয়ে এসে ওরা ওটা জমা করে, পরে আমাদের চিনির রসটা ওরা মিশিয়ে ওরা খেয়ে বেঁচে থাকে সিজন পর্যন্ত। এই কয়েকটা মাস ব্যতীত বাকি সব সময় আপনারা কোনো না কোনো ফুলের মধু হারভেস্ট করছেন? হ্যাঁ, রানিং একটা না, নভেম্বর থেকে আপনার এপ্রিলের শেষ পর্যন্ত এর ভিতরে বিরতিহীন মধু সংগ্রহ হয়, কোনো বিরতি নাই। প্রতি মাসে বা প্রতি সপ্তাহে 15 দিনে মধু সংগ্রহ করা হয়। আমরা কিন্তু অনেকগুলো বাক্স দেখতে পাচ্ছি। আমি যদি আপনার কাছে প্রশ্ন করি যে একটা বাক্সের এক সিজনের ক্যাপাসিটি কতটা? প্রতিটা সিজনে প্রতিটা ফুলের উপরে নির্ভর করে মধু। সব থেকে বেশি ধরতে গেলে আপনার লিচু হয়, কিন্তু সরিষা মোটামুটি হয়। সরিষা যদি 5 কেজি হয়, তাহলে আপনার ধনিয়া কালো জিরা 3 কেজি হয়। আর লিচুতে গেলে 7 কেজি হয়। সুন্দরবনে গেলে 2 কেজি হয়। প্রতিটা ফুলের উপরে নির্ভর করে। লিচুতে সবথেকে বেশি হয়? সবচেয়ে বেশি হয় লিচুতে। অল্প দিনে আপনার একটা বক্সে আপনার লিচুর মাঠ 20 দিনের, তো আপনার একটা বক্সে 25 কেজি প্লাস মধু আসে 20 দিনে। যেটা সরিষাতে 45 দিনে আসে। অল্প দিনে বেশি মধু হয় লিচুতে। তো 15টা বক্সে আপনার একটা টোটাল সাইকেলে আপনার কত টাকা ইনভেস্টমেন্ট হবে এবং সেখান থেকে কত টাকা আপনি বেচাকেনা করতে পারবেন? মূলত 2 ভাবে আপনার ব্যবসা শুরু করা যায়। একটা হচ্ছে অফ সিজন থেকে মৌমাছি কিনে, আর একটা সিজনে মৌমাছি কিনে। 2 ভাবে শুরু করলে 2 রকম দাম। অফ সিজনে যদি কিনেন তাহলে 1 লক্ষ টাকার আপনার বক্স আসবে 40 পিস, আর যদি সিজনে কিনেন তাহলে আপনার 1 লক্ষ টাকায় 15 পিস আসবে। এখন আপনি অফ সিজনে যদি 40 পিস বক্স কিনেন, তাহলে ওটা থেকে সিজন আসতে আসতে আপনার 40 পিস বক্সে আপনার 1 লক্ষ টাকা খরচ আছে। চিনি খাওয়াতে হবে 1 লক্ষ প্লাস।
তাহলে আপনার ওই 1 লক্ষ আর আপনার পুঁজি 1 লক্ষ, 2 লক্ষ টাকা খরচ করে আপনার সিজন থেকে শুরু করে আবহাওয়ার উপরে নির্ভর করে। মূলত ব্যবসা তো সব বছর হয় না, সব সময় স্বাভাবিক। হয় না। দেখা যাচ্ছে বৈরী আবহাওয়ার কারণে অনেক সময় সরিষা, কৃষকের ক্ষতি হলে আমাদেরও ক্ষতি হয়। কৃষক যদি ক্ষতিতে পড়ে তাহলে আমরা মৌ চাষিরা ক্ষতিতে পড়ি। ওনাদের ফসল ভালো হলে আমাদের মধু ভালো হয়। এভাবে একটা হিসাব করে বছর শেষে আমাদের যেটা খরচ হয়েছে ওইটা বাদে আমরা যেটা সামনে থাকে ওইটা আমরা লাভ হিসেবে ধরি। কিন্তু কোনো খামারি বলতে পারবে না এটাতে এই টাকা লাভ হবে, একদম মানে কনফার্ম একটা প্রতিটা ব্যবসা একটা হিসাব থাকে যে ভাই এই 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 ব্যবসাটা করলে আমার এই পার মনে বা পার বক্সে এত টাকা লাভ থাকে, এটা নির্দিষ্ট মৌ ফার্মে বলা যায় না। তবে আনুমানিক লসের সম্ভাবনা খুব কম যদি মধু উনি নিজের চাহিদা মতো যদি সেল করতে পারে ভালো জায়গায়, মানে সঠিক দামে সঠিকভাবে সঠিক সেল দামে করতে পারলে। সঠিক জায়গায়, হ্যাঁ, যদি ওনার চাহিদা থাকে মধুর চাহিদা আর ভালোভাবে যদি ভালো পরিবেশে যেতে পারে মধু চাষ নিয়ে, তাহলে উনি অনেক টাকা মানে মোটামুটি ওনার লাভ অংশ সবসময় বেশিই থাকবে। তাহলে আমরা একটা বাক্স ধরে বা 15টা বাক্স ধরে একটা নির্দিষ্ট আকারে বলতে পারবো না যে কত টাকা আসলে এখান থেকে ইনকাম করা সম্ভব। ইনভেস্ট করা সম্ভব। হয়তো 15টা বক্সে আপনার 1 লাখ টাকা পুঁজি, 1 লক্ষ টাকায় আপনি যদি আবহাওয়া ভালো থাকে, মধুর চাহিদা থাকে বাজারে, তাহলে আপনার 1 লক্ষ টাকার বক্সে আপনি 1.5 লক্ষ টাকা থেকে 2 লক্ষ টাকা আপনি বেচাকেনা করতে লাভবান পারবো। হতে পারবেন, লাভবান হতে পারবো হ্যাঁ। খরচ খরচা বাদ দিয়ে। লস হয় খুব কম, মানে মধু মোটামুটি সবারই হয়, কিন্তু মধুটা বেচা মানে উৎপাদনে ঠিক আছে, কিন্তু বেচায় যেয়ে অনেক সময় কম দামে বেচার কারণে ক্ষতি হয়ে যায়। মানে সঠিক বাজার না বুঝে বা বাজার, সঠিকভাবে হ্যাঁ, বিক্রি না করতে সঠিক পারলে। বাজারের সিন্ডিকেটের কারণে বা অন্যান্য কারণে দেখা যায় যে মধুর দাম অধপতন হয়ে যায়, চিনির থেকে অনেক নিচে নেমে যায় পাইকারি বাজারে। সব চাষি তো আর খুচরা বেচে না, বাজারের উপর নির্ভর। মধু উৎপাদন কম বেশি হয়, কম হলে মধুর দাম কিন্তু ঊর্ধ্বগতি থাকে। যদি আপনার সরিষায় মনে করেন যে মধু কম হচ্ছে, তাহলে আপনার বাজার বাড়বে। সবার যখন কম হবে তখন চাহিদা বেশি থাকে সেই জিনিসটার, তখন দাম বেশি হয়। মধুর বাজার অনেক ঊর্ধ্বগতি, সবাই সচেতন হচ্ছে, মানুষ দিন গেলে মধু খাচ্ছে বেশি। এখন মোটামুটি আমি তো যা দেখতেছি মোটামুটি চাষিরা অনেক এখন মানে ভালো পথে আছে আর কি, আয়ের দিকে এগিয়ে আছে। ভাই, নতুন কোন উদ্যোক্তা যদি মধুর ব্যবসা শুরু করতে চায় আপনাদের মতন এই পদ্ধতিতে, তাদের জন্য আপনার কোনো পরামর্শ আছে কিনা? হ্যাঁ, অনেকের তো আগ্রহ থাকতেই পারে, এখন অনলাইন যুগ, অনেকে হয়তো দেখছে বা অনেকে শখের বসে করতে পারে। তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই 2টা পদ্ধতি আছে। আপনি সরাসরি আমাদের মতো ফার্মিং থেকে মৌবক্স সংগ্রহ করতে পারেন, আমাদের থেকে ফ্রি প্রশিক্ষণও নিতে পারবেন, আবার আমাদের সাথে থেকে আপনি শিখতে পারবেন। আপনি যদি চান যে আমাদের থেকে বক্স নেবেন, তো 20টা বক্স নিলেন, আপনি সারা বছর আমাদের সাথে থাকবেন, কোথায় কোন ফুলে যাব, কি করব, কোথায় মধু বিক্রি করব, সেটা আপনি দেখবেন। দেখে শুনে আপনি পরবর্তীতে যদি আপনার ভালো লাগে যে আপনি থাকলেন, না থাকলে আপনি নিজের ক্যাপাসিটি অনুযায়ী আপনি সব জায়গায় ঘুরলেন। আর আরেকটা সহজ উপায় আছে, আপনার বিসিক থেকে আপনি যেখান থেকে শুরু করতে চান, আপনার উপজেলা বিসিক অফিস বা কৃষি অফিস থেকে ওখানে যোগাযোগ করলে ওনারা এটার উপরে ট্রেনিং দেয়। একটা ট্রেনিং দিয়ে ওনারা ফ্রিতে বক্স দেয় 2টা করে, 2টা বা তারও বেশি, হয়তো ওনারা লোনও দিতে পারে ফ্রিতে। আর আপনার যাবতীয় সরঞ্জাম সব দিয়ে আপনাকে একটা লাইসেন্স দিয়ে দেবে, তখন আপনি উদ্যোক্তা হতে পারবেন, একটা মৌচাষী। মানে অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করে এবং অভিজ্ঞ খামারিদের সাথে থেকে শিখে তারপরে শুরু করা উচিত, হ্যাঁ। এটাই বলতে চাচ্ছেন ভাইয়া। এই মৌমাছি বক্সের মধ্যে যখন থাকে, বিশেষ করে এখন অন সিজনের কথা বলি, অফ সিজনের কথা আপনি আগেই বলেছেন যে চিনি বা অন্যান্য মাধ্যমে তাদেরকে খাদ্য যোগাতে হয়। অন সিজনে এদের বিশেষ কি কি পরিচর্যা করতে হয়? মৌমাছিতে মূলত পরিচর্যার খুব একটা কাজ নাই, এটাতে শুধু মধু হারভেস্টের সময় মধু হারভেস্ট করা, আর দ্বিতীয়ত আপনার একটু রানীটা দেখা, যে রানীটা আমার বক্সের রানীটা বেঁচে আছে কিনা বা মরে গেছে কিনা। তাছাড়া এতে বড় পরিসরে কোনো কাজ নেই, সারা বছরই আপনার বসা খাওয়া। আমরা যে বক্সগুলো আমাদের সামনে দেখতে পাচ্ছি, এই একটা বক্সে কতগুলো ফ্রেম আছে এগুলোর মধ্যে? একটা বক্সে সর্বোচ্চ ফ্রেম থাকে আপনার 9 পিস। 9 পিসে একটা বক্স পরিপূর্ণ হয়, স্ট্রং হয়। কিন্তু ভিতরে 5টা আছে, 6টা আছে, 7টা আছে। এক সময় না এক সময় এটা ভরে যাবে আর কি, এভাবে যেতে যেতে হয়তো লিচুতে যেয়ে ভরে যাবে, নাহলে সুন্দরবনে যেয়ে ভরে এটা যাবে। কি মৌমাছির সংখ্যার উপর নির্ভর করে যে কতগুলো ফ্রেম মধ্যে থাকবে, মানে 9টা ফ্রেম পর্যন্ত হ্যাঁ, যাওয়াটা? সংখ্যার উপরে ডিপেন্ডস করে। দেখা যাচ্ছে এটাতে 5টা চাক আছে, এটা যদি মৌমাছির যদি ডিমের সোর্স যদি বেশি থাকে, তাহলে এটাতে মনে করেন যে আপনি হয়তো 15 দিন বা 1 মাসের ভিতরে 1টা বা 2টা চাক বাড়াতে পারবেন। একটা মৌমাছি জন্ম থেকে তার শেষ পর্যন্ত এই জীবন চক্রটা আসলে কিভাবে চলে তাদের? একটা মৌমাছির আয়ু আপনার 39 দিন।
একটা মৌমাছি যদি সুস্থ সবল থাকে তাহলে জন্ম থেকে 39 দিন বাঁচতে পারে, আর এর ভিতরে অসুখ বিসুখ হলে তার আগে মরে যায়। একটা রানী ডিম দেওয়ার 3 দিন পর থেকে ওটা ডিম ফুটে একটা লার্ভা হয়, লার্ভা আপনার 18 দিন পরে ওটা লার্ভা থেকে বাচ্চা বের হয়, বের হয়ে ওটা 3 থেকে 4 দিনের মধ্যে ওটা উঠতে শিখে। তাহলে আপনার 18 আর 3 21 দিন উনি মনে করেন যে শিশু থাকে, 21 থেকে আর 2-1 দিনের মধ্যে উঠতে শেখে। উনি 20 দিন একটা মৌমাছি কাজ করতে পারে তার জীবন চক্রে, সর্বোচ্চ 20 দিন। 39 দিনের মধ্যে 20 সে দিন মধু কাজ করে। সংগ্রহ করবে, 20 দিনের সে যতটুকু পারে মধু সংগ্রহ করবে। রানীকে কেন্দ্র করেই তো একটা চাক তৈরি হয়, তাই না? রানীকে কেন্দ্র করে একটা চাক তৈরি হয়। রানীকে কি বিশেষ কোনো পরিচর্যা করতে হয়? রানীকে কোনো পরিচর্যা করতে না, ওদের যে কাজ আছে ওনারা নিজেরাই করে। ওর ভিতরে অনেকগুলো সেক্টর আছে, রানীকে কি খাওয়াতে হবে বা রানী কি খাবে সেগুলো কিভাবে তৈরি করতে হবে, এগুলা ভিতরে শ্রমিক মৌমাছিগুলা ওই খাবারগুলো স্পেশালি তৈরি করে রানীর জন্য। আচ্ছা, আপনি এই যে বয়স সীমা বললেন যে 39 দিন একটা মৌমাছির জীবনকাল, রানীর জীবনকালটা কি একই রকম হয়? একটা রানীর জীবনকাল হয় সর্বোচ্চ 5 বছর, 5 বছর জীবনকাল। কিন্তু আমাদের বাংলাদেশে এটা আপনার বছরে 2 বার করা হয়। একটা রানী যদি বেশি রাখে তাহলে 1 বছর রাখা হয়, একটা রানীর জন্ম থেকে 1 বছর রাখা হয়। আর অনেকে মনে করেন অনেক ফার্ম আছে ওনারা বছরে 2 বার করে রানীটা, মানে ওই রানীটা 6 মাস বয়স হয়ে গেলে তখন দেখা যায় যে ডিমের পরিমাণ কমিয়ে দিল, তখন ওটা মেরে দিয়ে আবার নতুন রানী উৎপাদন করে আবার 6 মাস পরে দিয়ে আবার একটা রানী উৎপাদন করে। এই রানী উৎপাদনটা কিভাবে করা হয়? আর মানে মনে করেন যে আপনার এই বক্সটাতে একটা রানী আছে, এখন আপনি আরেকটা রানী উৎপাদন করবেন, তাহলে এই রানীটা যদি আপনি মেরে দেন তাহলে এর ভিতরে অনেকগুলো রানীর একটা কোষ তৈরি করবে। ওটাতে আপনার 5 থেকে 10টা বা 20টা রানী একটা বক্সে উৎপাদন হবে। যদি রানী না থাকে, রানী না থাকলে শ্রমিক মৌমাছি বুঝতে পারবে যে আমাদের বক্সে রানী নাই, তখন ওনারা কি করবে, একটা রানী কোষ তৈরি করবে যেটাতে রানী তৈরি হবে। রানীটা যখন তৈরি হবে ওনারা একটা রানী রাখবে, একটা রানী রাখার পরে বাদ বাকি রানীগুলো মেরে ফেলবে, শ্রমিকরাই মেরে ফেলবে। রানী নিজেরা মারামারি করবে। প্রথম পর্যায়ে নিজেরা বলবে যে আমি থাকতে চাই, নিজেদের শক্তি পরীক্ষা করবে। ওভাবে আস্তে আস্তে দেখা গেল যে শেষ পর্যায়ে একজনই বেঁচে থাকলো, মানে যে সব থেকে শক্তিশালী সেই সে বেঁচে থাকবে। ওই রানীটা মিট হয়ে ও দখলে নিবে বক্সটা। আর যদি চান যে না আমি রানীগুলো ধরে নেব, 10টা রানী উঠছে তাহলে 10টা ধরে নিয়ে আপনি আর 9টা দিয়ে অন্য বক্স গুলা বাড়াতে পারেন, বা অন্য একটা বক্সে দুর্বল রানী আছে ওটাতে একটা দিয়ে দিলেন, এভাবে বাড়াতে পারেন। আরেকটা পর্যায়ে হয় এই বক্সটাতে 5টা ফ্রেম আছে, 5টা ফ্রেমে একটা রানী আছে, আপনি কি করবেন, 2টা বক্স বানাবেন। তখন এইটা থেকে আপনি রানীটা রেখে 2টা চাক অন্য একটা বক্সে যদি রাখেন, ওটাতে অটোমেটিক 20 দিনে একটা রানী উঠাবে, নতুন রানী। নতুন একটা রানী ওখানে তৈরি হয়ে যাবে। ওখানে নতুন রানী তৈরি হয়ে যায়। কারণ আপনি যখন এখান থেকে ওখানে আলাদা করে দিবেন, তখন ওনারা রানীকে না পেয়ে বুঝতে পারবে আমাদের রানী নাই, তখন ওরা ওদের প্রক্রিয়ায় রানী উৎপাদন শুরু করবে। তখন 20 দিন পরে একটা রানী হবে, ওই রানীটা অটোমেটিক ওখানে মিট হয়ে ও ডিম দিতে শুরু করবে। এই বাগান থেকে ফুল থেকে মৌমাছি যে মধু সংরক্ষণ করে এনে এই ফ্রেমের মধ্যে চাক বানিয়ে রাখছে ওরা, এই চাক থেকে আপনার মধুগুলো কিভাবে হারভেস্ট করেন? আমাদের হারভেস্টিং মেশিন আছে, এখান থেকে আমরা মৌমাছিগুলো সরিয়ে ওই যে আমাদের মেশিন আছে ওপাশে, ও মেশিনের মধ্যে দিয়ে আমরা বাতাসের মাধ্যমে মধু বের করি। আমরা কোনো চাক কাটি না, বা আমাদের এই যে মধুটা পিওর মধুটা বের হয়, পোলেন বের হয় না, বা কোনো বাচ্চা কোনো অপ্রয়োজনীয় কোনো জিনিস বের হয় না, শুধু মধুটা বাতাসের মাধ্যমে মেশিন থেকে বের হয়ে আসে, ওখান থেকে আমরা ড্রামজাত করি। এই মধুগুলো আপনি কোথায় বিক্রি করেন? এগুলো আমাদের পাইকারি যারা মধু ব্যবসায়ী অনলাইনে, ওনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে যায়, আমাদের কোথাও যেতে হয় না মধু বিক্রি করতে। দর্শক, আমাদের আজকের প্রতিবেদনটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন, এবং আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, এবং আমাদের সাথে থাকার জন্য কৃষি কথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।